আচ্ছা, তিব্বত বলতে কি আমরা শুধুই আধ্যাত্মিকতা আর শান্তির কথাই ভাবি? চলুন আজ আমরা এই ধারণার আড়ালের এক শক্তিশালী আর বেশ জটিল ইতিহাস জানব, যা কিনা অনেকের এতদিনের ধারণাই হয়তো বদলে দেবে। একবার ভাবুন তো, তিব্বত এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? সম্ভবত বরফে ঢাকা হিমালয়, বাতাসে উড়তে থাকা ওই রঙিন পতাকাগুলো আর বৌদ্ধ ভিক্ষুদের শান্ত মন্ত্রোচ্চারণ, তাই না? কমবেশি সবার মনে এই ছবিটাই আসে। হ্যাঁ, এই ছবিটাই যেন আমাদের সেই পরিচিত ধারণার একটা প্রতিচ্ছবি, যে তিব্বত মানে হল আধ্যাত্মিকতা, বৌদ্ধ ধর্মের এক পবিত্র ভূমি। মানে শান্তি, আধ্যাত্মিকতা আর বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন। এই তিনটা শব্দেই যেন তিব্বতের পুরো পরিচয়টা আটকে গেছে, যেন এটা সারা বিশ্বের কোলাহল থেকে অনেক দূরে থাকা এক রহস্যময় জায়গা। কিন্তু কি হবে যদি বলি এই গল্পটা আসলে অর্ধেক সত্যি? এর আড়ালে যদি লুকিয়ে থাকে এক বিশাল সাম্রাজ্য, যুদ্ধ আর জমজমাট বাণিজ্যের এক অন্য ইতিহাস? চলুন আজ সেই অজানা অধ্যায়টাই একটু খুলে দেখা যাক। তো চলুন আমরা এমন এক সময়ে ফিরে যাই যখন তিব্বত বিচ্ছিন্ন থাকা তো দূরের কথা, বরং ছিল এশিয়ার এক অপ্রতিরোধ্য শক্তি। আমরা কথা বলছি তিব্বত সাম্রাজ্য নিয়ে। না, এটা কোনো বিচ্ছিন্ন শান্ত রাজ্য ছিল না, বরং এটা ছিল এক বিশাল কেন্দ্রীয় শক্তি, যা তখনকার এশিয়াকে অনেকটাই নিয়ন্ত্রণ করত। এই টাইমলাইনটা একবার দেখুন তো। গল্পের শুরুটা হচ্ছে প্রায় ৬০০ খ্রিস্টাব্দে, যখন ছোট ছোট গোষ্ঠীগুলোকে এক করা হলো। এরপর স্রোংবৎসন স্কাম্পুয়ের মতো শাসকের হাত ধরে এর বিস্তার ঘটতে শুরু করে, আর রাল পাচানের সময় এটা পৌঁছে যায় তার ক্ষমতার একেবারে শিখরে। ভাবা যায় প্রায় ২৫০ বছর ধরে এই সাম্রাজ্য এশিয়াকে শাসন করেছে। একবার ভেবে দেখুন এই সাম্রাজ্যটা ঠিক কতটা প্রভাবশালী ছিল। একদিকে যেমন চীনের শক্তিশালী ট্যাং রাজবংশের সাথে টক্কর দিত, তেমনি পশ্চিমে আরব খেলাফাতের সাথেও তাদের যোগাযোগ ছিল। মানে যুদ্ধ, কূটনীতি, রাজনীতি সব কিছুতেই তাদের একদম সক্রিয় ভূমিকা ছিল। তবে এই সাম্রাজ্যের শক্তি কিন্তু শুধু তলোয়ারের জোরে আসেনি, এর পেছনে আরও একটা শক্তিশালী ভিত্তি ছিল, আর সেটা হলো বাণিজ্য। এই পথের নাম ছিল চা ঘোড়া পথ। দুর্গম সব পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তাটা, জানেন, দক্ষিণের রেশম পথের মতোই গুরুত্বপূর্ণ ছিল। আর এটা শুধু অর্থনীতিকেই না, সংস্কৃতিকেও এক সুতোয় বেঁধেছিল। সম্পর্কটা ছিল খুবই সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। তিব্বত দিত তাদের বিখ্যাত আর শক্তিশালী ঘোড়াগুলো, আর তার বিনিময়ে চীন থেকে আসত চা। ভাবুন, এই সাধারণ একটা লেনদেনই কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এই পুরো অঞ্চলের ভাগ্য নিয়ন্ত্রণ করেছে। আর এই পথটা কিন্তু শুধু পণ্য আনা নেওয়ার জন্য ছিল না, এটা ছিল রীতিমতো সংস্কৃতি, প্রযুক্তি আর নতুন সব ভাবনার আদান প্রদানের একটা হাইওয়ে। আর এর ফলে এই অঞ্চলে দারুণ সব প্রাণবন্ত আর বৈচিত্র্যময় সম্প্রদায় গড়ে উঠেছিল। কিন্তু ইতিহাস বলে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। এক সময় এই শক্তিশালী সাম্রাজ্যেরও পতন ঘনিয়ে এলো। চলুন দেখি কিভাবে সেই ভাঙনটা শুরু হয়েছিল। একটা হত্যাকাণ্ড, আর সব কিছু বদলে গেল। ৮৪২ খ্রিস্টাব্দে যখন শেষ সম্রাট গ্লাংদার মারকে হত্যা করা হলো, ঠিক তখন থেকেই বলতে পারেন কেন্দ্রীয় সাম্রাজ্যের পতনের ঘণ্টা বেজে উঠল। আর মজার ব্যাপার হলো, কোনো বাইরের আক্রমণের কারণে কিন্তু এটা হয়নি। সাম্রাজ্যের পতনটা হয়েছিল একদম ভেতরের সংঘাতে। সম্রাটের দুই ছেলের মধ্যে সিংহাসন নিয়ে যে লড়াই শুরু হয়, সেটাই এক ভয়াবহ গৃহযুদ্ধের জন্ম দেয়। আর এর ফলেই শুরু হলো যাকে বলা হয় বিভক্তির যুগ। মানে যে তিব্বত একসময় একটাই ঐক্যবদ্ধ শক্তি ছিল, সেটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তৈরি হলো অসংখ্য ছোট ছোট রাজ্য, যারা একে অপরের সাথে প্রায়ই লড়াই করত। এরপর কয়েক শতাব্দী কেটে গেল। এবার আমরা একটা বড় লাফ দিয়ে সরাসরি চলে আসব ২০ শতকের শুরুতে, এমন একটা সময়ে যার কথা কিন্তু খুব কমই আলোচনা হতে শোনা যায়। হ্যাঁ, ১৯১২ থেকে ১৯৫১ সাল পর্যন্ত এই সময়ে তিব্বত কিন্তু কার্যত একটা স্বাধীন রাষ্ট্র হিসেবেই ছিল। তাদের নিজস্ব সরকার ছিল, নিজস্ব শাসন ব্যবস্থা ছিল। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, একটা আধুনিক রাষ্ট্রের প্রায় সব বৈশিষ্ট্যই তখন তিব্বতের মধ্যে ছিল। দেখুন, তাদের নিজস্ব সরকার ব্যবস্থা, নিজেদের মুদ্রা, এমনকি আলাদা ডাক ব্যবস্থা সবই কিন্তু চালু ছিল। তাহলে এই যে এতগুলো টুকরো আমরা দেখলাম, এগুলোকে সব একসাথে করলে ঠিক কী ছবিটা দাঁড়ায়?
ব্যাপারটা হলো আমরা শুরুতে যে একটা বিচ্ছিন্ন শান্ত তিব্বতের কথা ভেবেছিলাম তার বদলে আমরা কি পেলাম? আমরা পেলাম এমন এক তিব্বত যার ইতিহাসটা আসলে সংযোগ আর আদান-প্রদানের, বিচ্ছিন্নতার নয়। এক কথায় বললে তিব্বতের কোনো একটা নির্দিষ্ট পরিচয় নেই। এর ইতিহাসে আমরা তাকে দেখেছি কখনো এক বিশাল সাম্রাজ্য হিসেবে, কখনো এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে, আবার আধুনিক যুগে এসে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবেও। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যখন আমরা তিব্বতকে শুধু আধ্যাত্মিকতার একটা শান্ত প্রতীক হিসাবে না দেখে এর এই জটিল আর বৈচিত্র্যময় ইতিহাসটাকেও মাথায় রাখি, তখন কি এর বর্তমান পরিস্থিতিকে আরও ভালোভাবে বোঝা সম্ভব হয় না? ভাববার বিষয়, তাই না?